তো গতদিন আমরা হচ্ছে কিছু সেটের সাথে পরিচিত হয়েছিলাম। আজকে আমরা আরো কিছু সেটের সাথে পরিচিত হব। তো তাহলে হচ্ছে আজকে ইনশাল্লাহ আমরা যতগুলা সেট আছে সবগুলা সেটের সাথে পরিচিত হওয়া আমাদের শেষ হবে। তো এরপর হচ্ছে আমরা ভেন চিত্র রিলেটেড যতগুলা ম্যাথ প্রবলেম আছে, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সেইগুলোর দিকে যাবো আর কি। আজকে এই ভেন চিত্র পর্যন্ত যাওয়ার কথা। তাহলে হচ্ছে আমরা শুরু করি। লাস্ট কি কোন সেটটা দেখাইছিলাম তোমাদের? স্যার শক্তি সেট পর্যন্ত। শক্তি সেট দেখাচ্ছিলাম না? বলো তো শক্তি সেট কাকে বলে? স্যার উপসেট গুলোকে নিয়ে তৈরি সেট গুলোই হচ্ছে শক্তি সেট। শক্তি সেট, আচ্ছা ঠিক আছে। তো আজকে ফার্স্টে হেডলাইন হচ্ছে সেটের ক্ষমতা। সেটের ক্ষমতা। তো কোন কোন সেট গুলো সমান সেগুলো হচ্ছে আমরা দেখবো। তো লেখা হচ্ছে দুইটি সেটের উপাদান একটি হলে সেট দুটিকে সমান সেট বলে। ধরো এইটার হচ্ছে একটা সেট, এই সেটের সমান সেট হবে এক, দুই, তিন, চার, পাঁচ। তারপরে সমান সেট হতে পারে দুই, এক, চার। আদনান, কি খবর ওদের? স্যার ওই যে অলিউল স্যার পড়বে না। আচ্ছা, তারপর? স্যার রাতুল তো স্যার ব্যস্ত দেখায়। আচ্ছা ঠিক আছে, শুরু করি। যদি হচ্ছে ওরা আসে, রেকর্ডিং আছে, রেকর্ডিং দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তো দেখো হচ্ছে আমরা গতদিন তো কিছু সেটের সাথে পরিচিত হয়েছিলাম। তো এই সেটগুলোর মধ্যে থেকে আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে সেটের সমতা। তো দুইটি সেটের উপাদান একই হলে এই সেট দুটিকে সমান সেট বলে। ঠিক আছে? তো ধরো আমরা একটা সেট এ নিলাম, এটার উপাদান হচ্ছে 1 2 3 1 2 4 5। ঠিক আছে? তো এই সেটের সমান সেট হবে যদি এই উপাদান অন্য কোনো সেটে থাকে। তাহলে অন্য কোনো সেট তো সমান সমান হতে পারে 1 2 1 2 4 5, কিন্তু যদি হচ্ছে পুনরাবৃত্তি ঘটে তাও এটা হচ্ছে এর সমান সেট। ধরো যেমন হচ্ছে এই সেটে দুইটা উপাদান তোমার কি দুইবার আছে, যেমন 2 দুইবার আছে, এটা হচ্ছে এর সমান সেট হবে। আবার যদি এর ক্রম উল্টাপাল্টা করে, যেমন ধরো লাস্টের কোনো একটা উপাদান ফার্স্টে এসে বসলো, সেই ক্ষেত্রেও এই সেটগুলা সমান হবে। এইটা যদি তুমি সি নাম দাও, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু সি। সুতরাং এখানে লিখবো যে হচ্ছে পুনরাবৃত্তি হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে, আর হচ্ছে ক্রম চেঞ্জ পরিবর্তন হতে পারে। যেটা হয়েছে। জি তো এটা তো এরপরের যে সেটটা সেটা হচ্ছে তোমার ও এই সেটকে হচ্ছে যদি সমান সেট হয় তাহলে হচ্ছে এ ইকুয়ালস টু বি, এটা তো হচ্ছে আমরা লিখলাম। তবে সমান সেট গুলা নিজের কি হবে, উপসেট হবে। ঠিক আছে? কারণ এর উপাদান সংখ্যা সমান সমান, সুতরাং এরা তার উপসেট হবে। সুতরাং সমান সেটকে এইভাবে আমরা লিখতে পারি। আবার যদি এইভাবে লিখি বি এ, তারপরে সি এ, তাহলেও এটা লেখা যায়। যদি এমসিকিউ আসে যে নিচের কোনটা দুইটাই সমান দিয়ে দিল, তারপর নিচের কোনটা সঠিক, তখন সমানও হবে এবং এটা এর
উপসেটও হবে। তারপরে দ্বিতীয় যে সেটটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা এবার সমতা দেখলাম, আমরা এবার দেখবো অন্তর। তো কোনো সেটের উপাদান থেকে যদি অপর সেটের উপাদান বাদ দেওয়া হয়, তাহলে যে নতুন সেট পাওয়া যায় সেটা হচ্ছে সেটের অন্তর। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা আমি লিখে দিতেছি না, এটা তো খুবই সহজ। সেটের অন্তর কি, দুইটি সেটের মধ্যেকার যে হচ্ছে এক সেটের উপাদান থেকে আরেক সেটের উপাদান যদি বাদ দিই তাহলে হচ্ছে সেটা সেটের অন্তর বোঝায়। তো ধরো একটা সেট নিলাম, 1 2 3 6, এবং বি যদি আরেকটা সেট নিই, তোমার হচ্ছে 4 3 2 6। তো এটা ধরো একটা সেট নিলাম, যদি আমি এ সেট থেকে বি সেট বাদ দিই তাহলে নতুন যে সেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেটের অন্তর। তো এই সেটটাকে এইভাবে লেখা হয়। এমনি ভাগ চিহ্ন কেমন, তোমার হচ্ছে ভাগ চিহ্ন এমন না যে এ ভাগ যদি বি তাহলে আমরা এইভাবে লিখি, বা 1/2 আমরা এইভাবে লিখি, কিন্তু এই সেটের অন্তর যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তার উল্টা দাগ। এটাকে পড়া হয় এ বাদ বি, এইভাবে পড়া হয়। ঠিক আছে, তো এ বাদ বি কি হবে, উপাদান বাদ দিই, যেহেতু আমরা এ থেকে বাদ দিচ্ছি, সুতরাং এর সাথে এ থেকে এ আর বি এর মধ্যে যেগুলো কমন উপাদান সেগুলো বাদ যাবে, এবং বাকি এ এর উপাদানগুলো এর মধ্যে চলে আসবে। তো এখানে হচ্ছে 1, তারপর এখানে 2 আছে, 2 আছে, তাহলে হচ্ছে 2 বাদ, তাহলে 2 লিখলাম না। তারপরে 3 আছে, সুতরাং 3 বাদ। 6 আছে, 6 ও বাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে শুধু 1 হবে অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। এখন তাহলে বি বাদ এটা নির্ণয় করে আমাকে বলো তো কি কি আসবে। মুখে মুখে বলো কত আসে, আদনান। স্যার 4 স্যার 4 আর 4। 4 আসবে না? চলো আমরা একটু দেখি। আমরা হচ্ছে এখানে দেখবো যেহেতু কমন কি কি আছে সেগুলো বাদ দিব, যেহেতু বি থেকে বাদ দিচ্ছি, কমন বাদে যা থাকবে সেগুলো হচ্ছে আমার অ্যান্সার হবে। তো কি আছে এখানে, হচ্ছে 3 2 6 দুইটাই আছে, সুতরাং অ্যান্সার হবে 4। তো এটা হচ্ছে সেটের অন্তর, আমরা এই সেটটাও দেখলাম। এবার আমরা পরবর্তী সেটে চলে যাই, তোমরা কোথায় নাও। আচ্ছা, পরবর্তীতে আমরা একটা ম্যাথ দেখি। এটা তো এক্সাম্পল দেখলাম শুধু বোঝার জন্য, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি। ধরো একটা সেট পি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি লেখা, এক্স সাবজেক্ট এক্স এর পরিচয় হচ্ছে 12 এর গুণনীয়ক, গুণনীয়ক সমূহ। তারপর হচ্ছে কিউ হচ্ছে আর একটা সেট, এইটা হচ্ছে তোমার সাবজেক্ট এক্স, এখানে এক্স এর পরিচয় হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতক, এবং এটা হবে 12 লেস দেন অর ইকুয়াল 12। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। অ্যান্সার দিতে পারবা কত হবে? চলো আমরা দেখি। আমরা ফার্স্টে লিখি 12 এর গুণনীয়ক গুলো কি কি, লিখো সমাধান। 3 এর গুণনীয়ক। এটা এইভাবে বলা যায়, ফার্স্টে হচ্ছে 12 গুণনীয়ক বের করতে হবে, তারপরে সেখান থেকে 3 এর গুণনীয়ক গুলা বাদ দিতে হবে, বাদ দিলে যা হবে তাই। ঠিক আছে, তো চলো 12 এর গুণনীয়ক গুলা কি কি, 12 এর গুণনীয়ক বলো। 1 12 2 6 3 4। 1 2 3 4 6 ঠিক আছে, তো দেখো এইটা লিখার নিয়মটা কি একটু দেখো।
যখন আমি 1 লিখবো তাহলে 1 মানে কাকে কাকে গুণ দিলে 12 হয়, এইটাই তো মূল থিম, তাই না? 12 গুণনীয়কের জন্য। তাহলে আমরা যখন 1 লিখবো তার মানে একসাথে 12 লিখে ফেলবো। তারপরে যখন 2 লিখবো 2 কে কার সাথে গুণ দিলে 12 হয়? 6 এর সাথে। তারপরে 3 আর 4 গুণ দিলে 12 হয়। এইভাবে প্রত্যেকটি ধরে ধরে লিখবা, দেখবা যে সিরিয়াল মেনটেন করে লিখতে পারবে। এইভাবেই লিখছি। আচ্ছা, তাহলে হচ্ছে 12 গুণনীয়ক আমরা পেলাম। এবার হচ্ছে 3 এর গুণনীয়ক লিখবো। 3 এর গুণনীয়ক কত কত হবে? 3 এর তো অসংখ্য গুণনীয়ক এক থাকে। আর তিন 3 এর গুণনীয়ক 1 আর 3। 3 এর 3 এর গুণিতক। ঠিক আছে, 3 এর গুণিতক। গুণিতক কি? 3 কে ধরো তুমি 1 2 3 4 এইভাবে গুণ দিতে থাকবা, যতগুলা গুণ হবে ততগুলা হচ্ছে 3 এর গুণিতক, তাই না? তো 3 এর গুণিতক কি? 3 এর গুণিতক এগুলো হচ্ছে, আমি ফরম্যাটটা লিখে দিচ্ছি, এভাবে তিন লিখতে হবে কিন্তু। 3 এর গুণিতক 3, তিন 6, 9, তারপর হচ্ছে কত? 3 4 12, তারপর হচ্ছে 12। 3 4 12, তারপর স্যার যেহেতু এখানে বলছে 12 সমান বা ছোট, তাহলে তো আর লেখার দরকার আছে। এইটা তোমাকে ধরো অনেকগুলা লিখতে হবে, লিখে অতএব যেহেতু কিউ তোমার হচ্ছে কত, যেহেতু আচ্ছা তুমি লিখতে পারো, লিখলে ভালো হয়। লেখার পর বললা যে হচ্ছে অতএব কি ইকুয়ালস টু 3 6 9, কারণ 3 এর গুণিতক সবগুলা তো হচ্ছে ইয়া না। এইটা ক্লিয়ার করে দিতে হবে যে তুমি 3 এর গুণিতক এই পর্যন্ত লিখে ডট 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 দিয়ে দিবা। ডট ডট কিন্তু দিতে হবে। তুমি আরো ধরো দুই একটা লিখলা, লিখে ডট ডট দিয়ে দিলা। তো ধরো আমরা এটা আমরা কিউ পাইলাম, আর এখান থেকে সরাসরি আমরা কি এর সিদ্ধান্ত দিতে হবে যে কিটা কি। তার মানে আমি বোঝাইতে যাচ্ছি যে এটা জেনারেল যে ফরম্যাটটা হবে ম্যাথের, সেটা হবে এখানে যতগুলো শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলো আগে হচ্ছে তালিকা পদ্ধতি দিয়ে প্রকাশ করতে হবে। এইভাবে প্রকাশ করার পর সেখান থেকে কি সেটটা কি সেটা লিখবো। তারপরে এই শর্তটা বের করার পর সেখান থেকে কিউ সেট কি সেটা লিখবো। বুঝতে পারছো? জি। লিখে ফেললাম। এইবার হচ্ছে আমি এই দুইটা বাদ দিব, বাদ দিলে কত হবে? যেহেতু পি থেকে বাদ দিতেছি, দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 3 কাটা। তারপর এখান থেকে 4 পাবো। তারপর হচ্ছে 6 এখানে আছে, 6 কাটা। তারপর হচ্ছে 12 আছে, 12 কাটা, মাঝখানে 9 থাকবে। এটা অ্যান্সার না? না ভুল হয়েছে দেখো। জি স্যার। আচ্ছা, যেটাই হোক তোমরা হচ্ছে অ্যান্সারটা ঠিকভাবে বের করো, মূল থিমটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, তাহলে আমি পরেরটাই চলে যাচ্ছি। পরের আমাদের সেটা হচ্ছে সার্ভিস সেট। সার্বিক সেট কি? আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেট গুলো সার্বিক সেট বলে। এইটা ডেফিনেশন তোমার আসে পরীক্ষায়। আলোচনা সংশ্লিষ্ট, আচ্ছা এইটা একটু লিখে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই তার উপসেট গুলোর সার্বিক সেট বলে। লেখা হয়েছে? লিখতে পারছো না আবার বলবো? না স্যার, বই। আদনান, আদনান ক্লাসে আসো? জি স্যার। সার্বিক সেট কাকে বলে?
এটা তো লিখতে পারি নাই। বইয়েই তো দেওয়া আছে স্যার, সার্বিক সেটের এখানে। ও ক্লাসে ছিল না যতটুকু বোঝা যাচ্ছে। আলোচনার সংশ্লিষ্ট এটা বইয়ে লেখা আছে। তো বোঝার সাপেক্ষে বলি যে আলোচনার সংশ্লিষ্ট যতগুলা সেট আছে সেই সেটগুলা যদি কোনো একটা সেটের উপসেট হয়, উপসেট বুঝাইছি না, যে একটা সেট থেকে যদি আমি যতগুলা সেটে বিভক্ত করতে পারি ছোট ছোট, সেইগুলাকে হচ্ছে ওই মূল সেটের তোমার হচ্ছে উপসেট বলে। এখন যে মূল সেটটা থেকে আমি এই উপসেট গুলা বের করলাম, সেই মূল সেটটাকেই হচ্ছে সার্বিক সেট বলে। তো দেখো যে আমি হচ্ছে দুইটা সেট নিছি। একটা সেট হচ্ছে জোড় সংখ্যার সেট, যেটা হচ্ছে তোমার 8 পর্যন্ত দেওয়া। আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট, এটা হচ্ছে 9 পর্যন্ত দেওয়া। তো এখন আমি যদি বলি যে এন এদের সার্বিক সেট, এন এদের এন সি ও ডি এর সার্বিক সেট, জিনিসটা ঠিক না ভুল বলো? অভি, আদনান। স্যার এখানে এন কি ন্যাচারাল নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস করনি তুমি? আচ্ছা, এন বুঝছি এর স্যার, বুঝছি। এন এর পরিচয়টা হচ্ছে এটা ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 এইভাবে হচ্ছে অসীম পর্যন্ত চলতে থাকবে। তার মানে সংখ্যা রেখার পজিটিভ সাইডটা হচ্ছে এন, ঠিক আছে? তো অবশ্যই জি তার স্যার। মধ্যে কি জোড় বিজোড় সব সংখ্যাগুলাই থাকবে। তো সুতরাং এন কে যদি আমরা, জি স্যার, এটা ঠিক আছে। হ্যাঁ, জোড় আর বিজোড়ে যদি দুইটা সেট হিসাবে আলাদা আলাদা করি, এটা তো এন এর মধ্যে থেকে আসছে, তার মানে এন হচ্ছে সি ও ডি এর সার্বিক সেট। এটা তোমার উপরে সংজ্ঞাটা লিখে নিবা, আর হচ্ছে এখানে এই উদাহরণটা দিয়ে রাখবা। এগুলা সহজ জিনিস, এগুলা একবার তোমরা যদি বই পড়ো তাহলে বুঝতে পারবে। আদনান, কি অবস্থা? তুমি কি কোথাও অন্য কোথাও আছো নাকি? আদনান, স্যার আছি। কি খবর? অমনোযোগী মনে হইতেছে তোমারে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা লিখে রাখো যে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর এবার হচ্ছে আমরা ভেন চিত্র দেখব। ভেন চিত্র সম্পর্কে ডিটেলস পরে আলোচনা করবো, জাস্ট এখন শুধু ভেন চিত্রের সাথে আমরা পরিচিত হই। আর এখান থেকে আরেকটা এমসিকিউ খুব বেশি আসে যে ভেন চিত্র কে আবিষ্কার করেন? তার নাম হচ্ছে জন ভেন। জন ভেন, তিনি হচ্ছে প্রথম আমরা যত সেট গুলার সাথে পরিচিত হইলাম এবং সামনে আরো হব, সবগুলাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে। আমরা সেটকে প্রকাশের পদ্ধতি কয়টা দেখছি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। জন ভেন এই দুইটা পদ্ধতি বাদেও একটা পদ্ধতি আবিষ্কার করেন, সেটা হচ্ছে তোমার এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা। এই কারণে তার নাম অনুসারে এই পদ্ধতিকে বলা হয় ভেন চিত্র, ঠিক আছে? তো বিবেচনাধীন সেটগুলিকে যদি সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্রের মাধ্যমে, যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়, তাহলে তাকে ভেন চিত্র বলে। বুঝতে পারছো? যে কোনো সেটকে যদি আমি, স্যার সংজ্ঞাও লিখে নেব। হ্যাঁ, সংজ্ঞা লিখে নাও, সংজ্ঞা লিখে নাও। আলোচনাধীন সেটগুলোকে যদি চিত্রের মাধ্যমে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্রের আয়ত, বৃত্ত, ত্রিভুজ এই চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে হচ্ছে তাকে ভেন চিত্র বলে। তো আসো ভেন চিত্র দেখি কি জিনিস। ধরো এই একটা আয়ত নিলাম, আয়তের মধ্যে আমি একটা বৃত্ত নিলাম, তারপর হচ্ছে আরেকটা বৃত্ত নিলাম, তারপর এটাকে নাম, এই বৃত্তটার নাম দিলাম সি, এই বৃত্তটার নাম নাম দিলাম ডি। এবং এই যে তোমার হচ্ছে গোটা আয়তটা, এই আয়তকে সবসময় বলা হয় সার্বিক সেট। বুঝতে পারছো? এই যে গোটা সেট, এই গোটা আলোচনাধীন, আমি কি বলছিলাম, আলোচনাধীন সেটগুলির যদি হচ্ছে কোনো
একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই সেটকে বলা হয় কি সার্বিক সেট। এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো যদি হচ্ছে টি এর মান এরকম নিই 1 3 5 7, আর ডি এর মান ধরো নিলাম 2 4 6 8 10, তাহলে এবং ইউ কে এখানে ক্লিয়ার করে বলতে হবে যে ইউ আসলে এখানে কি জিনিস। ইউ হবে 1 2 3 4 এভাবে ডট 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 দিতে দিতে 10 পর্যন্ত। বুঝতে পারছো ভেন চিত্র কি জিনিস? এই এই আমরা হচ্ছে এই সেটটাকে জাস্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম যে একটা বড় আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মধ্যে আরো কিছু কিছু সেট নিলাম যার উপাদান সংখ্যা হচ্ছে এইগুলা, আর এই গোটাটা হচ্ছে একটা সেট। তো ধরো এই বৃত্তের মধ্যে কি কি উপাদান থাকবে? এই বৃত্তের মধ্যে উপাদান থাকবে 1 3 5 7 9, এই বৃত্তের মধ্যে থাকবে। ডি বৃত্তের মধ্যে কি কি থাকবে? 2 4 6 8 10, ঠিক আছে। তো এইটাকে তোমার হচ্ছে এই সেটটাকে আরো বাড়াইতে হবে 10 11 12 এরকম। স্যার এটা কি এরকম যে এই চতুর্ভুজটার মধ্যে এই বৃত্ত দুইটা, এই চতুর্ভুজের অংশ, তেমনি এই যে যেমন ন্যাচারাল নাম্বার, এই দুইটার মধ্যে জোড় বিজোড় সংখ্যাও একটা অংশ? আবার বলো, বুঝি নাই। স্যার এটা কি এরকম যে এই যে চতুর্ভুজের মধ্যে এই দুইটা বৃত্ত যেমন একটা অংশ, তেমনি ন্যাচারাল নাম্বারের মধ্যেও জোড় বিজোড় একটা অংশ, এরকম বুঝাইছে? হ্যাঁ, ন্যাচারাল নাম্বারের মধ্যে আমি কেন উদাহরণটা দিলাম না, কারণ ওইটাতে একটু প্যাচ লাগবে তোমাদের। যদি ধরো জোড় আর বিজোড় এই দুইটা যদি একসাথে একটা সেটকে একই সেটের মধ্যে নিয়ে আসো, তাহলে সেটা কিন্তু পুরা ন্যাচারাল নাম্বারকে কাভার করে, তাই না? তখন তুমি এই মাঝখানে কোনো গ্যাপ রাখতে পারবে না। দেখো আমি এইটা বুঝাই, তারপরে বুঝবা যে এইখানে সি এর উপাদানগুলো লিখলাম, এখানে ডি এর উপাদানগুলো লিখলাম, এবং রিমেইনিং কিছু উপাদান আছে যেমন হচ্ছে তোমার 11 আর 12, ঠিক আছে। এগুলাকে তুমি কোথায় রাখবা বলো তো? ও, এগুলাকে রাখতে হবে অবশ্যই বৃত্তের বাইরে। তো বৃত্তের বাইরে তো অনেক জায়গা আছে, তো ওই বৃত্তের বাইরে এই জায়গাটা হচ্ছে তোমার এখানে 11 আর 12 থাকবে। তো যদি তুমি হচ্ছে ন্যাচারাল নাম্বার ধরতা আর দুইটা সি আর ডি কে যদি ধরতা যে হচ্ছে জোড় আর বিজোড়, তাহলে এটাকে এইভাবে দুই ভাগে ভাগ করতে হলো। এই পাশে থাকতো জোড় আর এই পাশে থাকতো বিজোড়, ঠিক আছে। তো তখন তোমাকে ওই যে বৃত্তটা, আমি বৃত্ত দ্বারা যে চিত্রটা ওইটা বুঝাইতে পারতাম না। আর তোমাদের হচ্ছে এই ধরনের জিনিসগুলো আসে না, শুধুমাত্র বৃত্ত দ্বারাই আসে। কারণ রিমেইনিং যে অংশগুলা এখানে কোনো জোড় আর বিজোড় এই দুইটাকে যদি একটা একসাথে কম্বাইন করো, তাহলে সেটাই হবে ন্যাচারাল নাম্বার সেট, এবং তার মধ্যে আর কোনো মানে সংখ্যা অবশিষ্ট থাকবে না। এই কারণে হচ্ছে দুইটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। আর এখানে এই সেটের উপাদানগুলো এর ভেতরে লিখলাম, বি সেটের উপাদান এই ভেতরে লিখলাম, এবং বাকি যে উপাদানগুলা ইউ এর থাকে সেগুলো হচ্ছে বৃত্তের বাইরে কিন্তু ইউ এর বর্ডারের ভেতরে লিখতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। রাতুল কি খবর তোমার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। কোথায় ছিলা? তোমার কি ক্লাস স্যার টাইম আসছে? ছিলাম স্যার, একটু সমস্যা ছিল তো। আচ্ছা ঠিক আছে। না আমি স্যার, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা রেকর্ডিং দিছি, যদি তোমার লাগে দেখে নিও। আজকে রেকর্ড হচ্ছে ক্লাস। আচ্ছা আমরা দেখলাম ভেন চিত্র। তো ভেন চিত্রগুলো হচ্ছে এবার হচ্ছে আমাদের পুরো সেটটা লাগবে। এবার লেখা হচ্ছে পুরো সেট। আচ্ছা আমরা দেখো এর আগের উদাহরণে কি করছিলাম, 11 আর 12 কে বৃত্তের বাইরে লিখছিলাম না। তো ওই বৃত্তের বাইরের অংশটাকে আসলে পূরক সেট বলে। তো সার্বিক সেট এবং উপসেট এই দুইটা বহির্ভূত যতগুলো বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠিত সেটা হচ্ছে
তোমার পূরক সেট, এটা আমি লিখে দিই, সার্বিক সেট এবং উপসেট গুলো উপসেট গুলো উপসেট উপসেট কিভাবে লেখা যায় এটা, সার্বিক সেট ও উপসেট বহির্ভূত বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে পূরক সেট বলে। তো একইভাবে তোমরা হচ্ছে ওই একই উদাহরণটা দেখতে পারো, আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা ওই উদাহরণটাই রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ইউ। তো এটার মধ্যে কি ছিল, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। এটার মধ্যে ছিল 2, 4, 6 এভাবে করতে করতে 10 পর্যন্ত। আর ইউ এর যে বাকি অংশগুলো ছিল 11 আর 12 হচ্ছে বাইরে। তো 11 আর 12 কেও এই যে তোমার বৃত্তের বাইরে যত অংশ, ঠিক আছে, এই বৃত্তের বাইরে যা আছে এই সবগুলোকে আমরা হচ্ছে একটা সেট হিসেবে কল্পনা করতেছি। তো এই সেটটাকেই বলা হয় তোমার হচ্ছে পূরক সেট। তো এই সেটটাকে তুমি যদি ধরো, আমরা ধরো ইউ লিখলাম, ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট, সি আর ডি হচ্ছে এমনি তোমার হচ্ছে উপসেট, এবং সি আর ডি এর বাইরে যেগুলা সেগুলো হচ্ছে তোমার পূরক সেট। তো পূরক সেটকে, আচ্ছা যদি একটা বৃত্ত দিই তাহলে আরো বোঝানো সুবিধা হবে। যদি একটা বৃত্ত থাকতো, ধরো এটা সি, তাহলে বাইরেটাকে বলা হয়তো তোমার, এটা ধরো নাম দাও এ, আর বাইরেটা হবে এ টু, এর ওপর পাওয়ার ছোট করে সি দেয়, অথবা এর ওপর ড্যাশ দেয়, এইটাকে বলা হয় পূরক সেট। এর ওপর তোমার সি থাকবে, না হলে একটা ড্যাশ দিবে, এটাকে এইভাবে পূরক সেটকে প্রকাশ করা হয়। পূরক সেট কি হবে, পূরক সেট হবে এ টু দি পাওয়ার সি ইকুয়ালস টু ইউ ভাগ এ। এই উদাহরণটার ক্ষেত্রে আগের উদাহরণ ভুলে যাও, বুঝতে পারছো আদনান? স্যার ইউটা হচ্ছে স্যার ভাগাকার, স্যার গুণাকারে নাকি স্যার ভাগাকারে? কি? স্যার ইউ, স্যার ইউর পর যে স্যারকে ডাক দিচ্ছেন স্যার, এটা কি স্যার? ও, এইটা আগের ক্লাসে দেখাইলাম, মানে এই ক্লাসের প্রথম অংশে দেখাইছিলাম, এইটা হচ্ছে বাদ চিহ্ন, এইটাকে বোঝায় এ মাইনাস এ, ইউ মাইনাস এ, বুঝছো? এইটাকে জি পড়ে স্যার। ইউ বাদ এ, এটাকে এইভাবে পড়ে। তো যখন সেটের ম্যাথ করবা তখন সব জায়গায় দেখবা যে মাইনাস চিহ্ন না দিয়ে এই চিহ্নটা দিছে, এমনি ভাগ চিহ্ন এই পাশে, আর আমাদের বাদ, বাদ বয়াকার বাদ চিহ্নটা হচ্ছে এইরকম উল্টা দিকে। তার মানে বোঝাচ্ছে যে ইউ থেকে এ বাদ দিলে যা থাকে সবগুলা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত। তো এই সেট সম্পর্কিত তোমাদের হচ্ছে একটা এসডব্লিউ লিখে নাও। এটা তোমার খুবই সহজ একটা জিনিস, এক সেট থেকে জাস্ট আরেকটা সেট বাদ দেওয়া। ঠিক আছে, কারণ এর আগে আমরা বাদ দেওয়া দেখাইলাম না, একটা ম্যাথ করাই দিচ্ছি বাদ দেওয়া। তো এইটা তোমার হচ্ছে হোমওয়ার্ক করবা, উদাহরণ 7, এটা লিখে নাও। একটা ম্যাথ করাই দিলাম, আর একটা ম্যাথ হচ্ছে তোমরা করবে। তাহলে নিজের ব্রেন খাটাইলে জিনিসটা ক্লিয়ার হবে। তো যখন একটা টিচার পড়ায় বা কোনো জিনিস শিখো তখন জিনিসটা সহজ মনে হয়। তো অনেকগুলা সহজ জিনিস যখন পরীক্ষার আগে তোমার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হয়, তখন জিনিসগুলা ভুলাই যাবে। ঠিক আছে, এটা খুবই একটা স্বাভাবিক জিনিস। তো এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি হচ্ছে আজকে তোমাদের অনেকগুলা কাজ দিয়ে দিব, কালকে শুক্রবার আছে, এই সব কাজগুলা হচ্ছে কমপ্লিট করবা।
আমার তোমার যখন আমি জেনারেল ম্যাথ ফার্স্ট পরীক্ষা দিই, আমাদের তো হচ্ছে 6 মাসে একবার পরীক্ষা হয়তো স্কুলে, মানে তোমরা সামনে যে পরীক্ষাটা দিবা সেটা। তো তখন আমি ম্যাথ সবই পারতাম, মানে সবগুলা চিনি, যেই ম্যাথ গুলা স্যার আমাকে করাইছে দেখছি, কিন্তু পরীক্ষার হলে হাত দিতে পারছি না, যে কোথা থেকে শুরু করবো কিছু বুঝতেছিলাম না। তো এইটা হচ্ছে সমস্যা, যে প্র্যাকটিসের অভাব। আমি নিয়মগুলা সবই জানতাম, কিন্তু একটা আরেকটার সাথে গুলাই ফেলছিলাম। তো তোমরা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, তাছাড়া আমার মতো করতে হবে। স্যার আমরা যদি স্যার গাইড ফলো করে যদি স্যার পরীক্ষা দিই তাহলে কি স্যার ভালো হইব না? গাইড ফলো করি বলতে? গাইডের মধ্যে যে স্যার প্রশ্নগুলো আছে স্যার ওগুলা খালি স্যার মানে বেশি বেশি করলাম। গাইডের আছে বোর্ড, গাইড তো করতেই হবে। বোর্ড আছে, প্লাস তোমার হচ্ছে যে সুনামধন্য স্কুলের প্রশ্ন আছে, স্কুল প্রশ্ন। জি স্যার, স্কুল কলেজের প্রশ্ন স্যার। এগুলা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কিন্তু তোমার স্কুলের টিচার বা ধরো আমি, তোমার কাছে যেইটা বেশি সহজ মনে হয়। ও আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, যে তোমাদের অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কাজের মধ্যে যতগুলা ম্যাথ আছে, সব থেকে ভালো হয় ওই ম্যাথ গুলা একটা খাতার মধ্যে সমাধান করে রেডি করে রাখা। জি স্যার, আমি তো স্যার এরকমই করি স্যার। সবগুলা করার পর তারপর স্যার ফটোকপি করে তারপর স্যার মনে করেন একটা অধ্যায় স্যার লেখা দিই পুরো, মানে স্যার লেখা থাকে তারপর স্যার ফটোকপি করি স্যার পুরো এক ফটোকপি অধ্যায়। তুমি তুমি ফটোকপি না, তুমি হচ্ছে হাতেই করবা। ফটোকপি করলে তো এটা তোমার হচ্ছে প্র্যাকটিস হইলো না। তুমি ধরো এই যে তোমাকে আমি একটা টপিক বুঝাইলাম না, এই যে যারা হচ্ছে ফার্স্ট থেকে ছিল তাদের আমি ধরো এ বাদ বি বুঝাইলাম, এ বাদ বি এর একটা হচ্ছে তোমার তালিকা আকারে ম্যাথ করাই দিলাম, তখন জিনিসটা সহজ মনে হচ্ছে, কারণ আমি এখনই শিখছি, এখনই করে ফেললাম। কিন্তু যখন আমি ধরো আরো অনেকগুলো টপিক পড়াবো, তখন এই চিহ্নটা বা কিভাবে করতে হয় ওইটা ভুলে যাব। তো এই কারণে সব থেকে ভালো হয় যে আমি তোমাকে এর আগের দিন কি কাজ দিছিলাম, অনুশীলনের 1 নাম্বার, অনুশীলনের 2 নাম্বার, একের মধ্যে হয়তো 4-5টা ম্যাথ ছিল, দুইয়ের মধ্যে 4-5টা ম্যাথ ছিল। তোমরা কি করবা, যে অনুশীলনী 2.1 লিখবা, লিখে এই প্রত্যেকটা ম্যাথ সিরিয়ালি করতে থাকবা। তারপরে ওই ম্যাথের যতগুলা, তারপরে অনুশীলনের ভেতরে ঢুকবা, যতগুলা কাজ আছে অনুশীলনীর বাইরের থেকে ভেতরের কাজগুলা একটু কঠিন হয়। তো এই কারণে আমি কাজগুলা পরে করতে বলছি। অনুশীলনী শেষ করবা, তারপর হচ্ছে কাজ করবা, এইভাবে প্রত্যেকটা অধ্যায় রেডি করবা। এতে কি হবে, তোমার প্র্যাকটিসটাও যেমন হচ্ছে অনেক জোরদার হবে, সাথে সাথে তুমি 2 বছর পর বা যখন এই অধ্যায়ের প্রিপারেশন নিবা ফাইনালি, তখন জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি স্বচ্ছ ধারণা থাকবে যে কোন খাতায় কোনটা আছে। এবং জাস্ট ওই ম্যাথে যদি দেখো যে আমার এই বইয়ের এই ম্যাথটা সমস্যা, জাস্ট খাতা দেখে তুমি খুঁজে নিলা, এইটা কিন্তু তোমার গাইডেও আছে এটার সলভ, ঠিক আছে। কিন্তু গাইডে থাকার পরেও আমি কেন করতে বলছি, কারণ হচ্ছে তোমার প্র্যাকটিস হবে 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যখন এই খাতাটা তৈরি করবা, তখন তোমার উপর অনেক প্রেশার পড়বে, নিজের চিন্তা ভাবনার উপর একটা ক্ষমতা বাড়বে। ঠিক আছে, তুমি যেটা করছো যে ফটোকপি করছো, ওইটা তো গাইডে করাই আছে, গাইডে সবগুলোর সলভ মানে তোমার হচ্ছে রেডিমেড করা আছে। কিন্তু ধরো আমি একভাবে সলভ করাইতেছি, তোমার স্কুলের টিচার একভাবে করাইতেছে, তো তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে তুমি আহ, সেই সলভটাই তোমার হচ্ছে যে ফ্রেশ খাতা বলে ফ্রেশ খাতায় করে রাখবা, তাহলে ভালো হবে। বুঝতে পারছো? জি স্যার। ফটোকপি আচ্ছা স্যার, আমরা কি স্যার এ প্লাস পাবো স্যার এসএসসি তে? কি বলো, তোমাদের 95+ মার্ক পাওয়া লাগবে, এ প্লাসের চিন্তা করলে হবে? না স্যার, এবার স্যার পরীক্ষাগুলো স্যার অনেক হার্ড হইতেছে স্যার, প্রশ্নগুলো সবাই বলে স্যার। হার্ড হার্ড প্রতিবারই ছিল। ধরো যারা 1990 সালে পরীক্ষা দিছে, তাদের যে পরিবেশ ছিল পড়াশোনার, ঠিক আছে, তাদের তাদের পরিবেশের তুলনায় তারা যে সুযোগ সুবিধা পাইছে তার তুলনায় তোমার কোশ্চেন তাদের কাছে হার্ড মনে হয়েছে একইভাবে, তাহলে দেখবা হয়ে গেছে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তোমরা ফার্স্টে পরীক্ষা খারাপ দিছো, তো এই কারণে তোমাদের কনফিডেন্স খুব লো হয়ে গেছে। জি স্যার, অনেক ভয় করতেছে স্যার পরবর্তী পরীক্ষার জন্য। ভয় নাই, তোমরা হচ্ছে রেগুলার যেভাবে পড়াইতেছি যেভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। আর তোমার অন্য অন্য কোর্সগুলো যার কাছে পড়তেছো, সেই টিচারের গাইডলাইন অনুসারে পড়তে থাকো, তাহলে দেখবা যে হচ্ছে ভালো করতেছো। আর প্র্যাকটিসটা যেভাবে বলতেছে আমি, বই, তারপরে হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন সলভ, আর হচ্ছে স্কুল সলভ, প্রত্যেকটা এই স্কুল। এই এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে ভালো করতে পারবে। আর যদি প্র্যাকটিস না করো, তাহলে যাই করো সম্ভব না।
এরা সম্পূর্ণ তোমার উপর। চলো, অনেক হচ্ছে গাইডলাইন, এবার হচ্ছে আমরা পড়াশোনায় ফিরে যাই। 2 বা ততোধিক সেটের সকল উপাদান। অনেকে দেখবা হচ্ছে তোমার ক্লাস 9-10-এ অনেক মৌজ মাস্তি করে, করে পরে আর পড়াইতে পারে না। ওইদিকে না যায়, প্রথম থেকে মনোযোগী হওয়া পড়াশোনায়, তাহলে দেখবা ভালো হচ্ছে। বস্তু 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো এটা ভেন চিত্রের সাহায্যে চলো আমরা প্রকাশ করি। তো ধরো এইটা হচ্ছে একটা সার্বিক সেট, এটা আমি আরেকটা সেট নিলাম, এইটা হচ্ছে আমি আরেকটা সেট নিলাম। এই সেটের নাম দিলাম হচ্ছে এ, এই সেটের নাম দিলাম বি। তো এই যে তোমার এ এর যতগুলো উপাদান আছে, বি এর যতগুলো উপাদান আছে, এই সবগুলা মিলে যে সেটটা, সেই সেটটাকে হচ্ছে সার্বিক সেট বলে। তার মানে এই বৃত্তের, এই যে এখান থেকে শুরু করে এই অংশ গোটা ইউ, ইউ না কিন্তু, এই বৃত্তের মধ্যে যতটুকু, দুইটা বৃত্ত মিলে যতটুকু, ততটুকু হচ্ছে তোমার সংযোগ সেট। সংযোগ সেটকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি। এটা হচ্ছে ইউ এর মতো, এটাকে পড়ে হচ্ছে এ ইউনিয়ন বি, এইভাবে। বুঝতে পারছো? আর একটু ওয়েট করো, আমি হচ্ছে কলমের কালি টেন্সার করে। ধরো স্যার আদনান পাগলা স্যার কিসের জন্য স্যার ওই একশোবার ইমোজি দেয় স্যার। আদনান, ওই যে তুমি বলতেছো যে হচ্ছে পরীক্ষা খারাপ দিয়ে খুব ভয় আছি, ও পরীক্ষা ভালো দিয়ে খুব উঠতেছে, বুঝছো? যদি খালি পরের পরীক্ষায় যদি একটা আছাড় খায়, তাহলে ঠিক হয়ে যাবে। তো ধরো আল্লাহ না করুক, ভালো করুক, যাই হোক, 1 নাম্বার ধরো উদাহরণ হচ্ছে আমি এটা নিলাম, বি নাম্বার হচ্ছে 3, 4, 5, 6, এটা নিলাম। তো এ ইউনিয়ন বি কি হবে? এই সব উপাদানগুলো এর মধ্যে ঢুকে যাবে, 1, 2, 3, 4, তারপরে 5, 6। এবার ক্লিয়ার হয়েছে যে এ আর বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এ এর যত উপাদান ছিল, বি এর যত উপাদান ছিল, সব এই সেটের মধ্যে হইলে এই এ ইউনিয়ন বি হচ্ছে তোমার সংযোগ সেট। সংযোগ সেটকে এইভাবে লেখা হয়। এবং ভেন স্যার দুই সেটে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে কি একবারে লিখতে হবে? একবারে লিখবো। হ্যাঁ, সেটের সমতা আমরা পড়লাম না একটু আগে? সেটের সেটের সমতার মধ্যে কি বলা হয়, যদি কোনো হচ্ছে রিপিট হয়, তাহলেও সেটা একই সেট। আমরা নতুন সেট গঠনের সময়, ধরো এইটা আমি একটা সেটের উদাহরণ দিই, 1, 3, 3, 4, 5, এটা ধরো একটা সেট। ধরো এটার নাম দিলাম হচ্ছে ডি সেট, ঠিক আছে? তো ডি সেটকে আমরা পরের লাইনে এটা লিখতে পারি 1, 3, 4, 5, মানে পুনরাবৃত্তি সংখ্যাগুলো আমরা বাদ দিতে পারি। বুঝতে পারছো? আবার সেটের ক্রম যদি আলাদা হয়, সমস্যা নাই। ধরো 4 সামনে দিলাম, তারপর হচ্ছে 1 পিছনে দিলাম। তো সেটের সমতা কি বলে, যে হচ্ছে তুমি উপাদান সংখ্যা পুনরাবৃত্তি হলেও তোমার সমস্যা নাই, ক্রম চেঞ্জ হলেও সমস্যা নাই, সেটা একই সেটকে নির্দেশ করে। তো এখানে হচ্ছে 4 আছে, এখানেও এখানেও 3, 4 আছে, এখানেও 3, 4 আছে। তো আমি 2 বার না লিখে একবার লিখতাম, 2 বার লিখলেও সমস্যা নাই। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এইটাকে তোমার ইউনিয়নে বলে, বাংলায় বলে অথবা। ঠিক আছে, বাংলায় অথবা লেখা যায়। তো এবার হচ্ছে আমরা পরবর্তী সেটে চলে যাই। আচ্ছা, এই উপাদানগুলা চিত্রে এখানে বসাবা কিভাবে, এটা একটু দেখাই দিই। এর উপাদান কি কি আছে? 1, 2, ঠিক আছে। আর কমন উপাদান কি? 3, 4। কমন উপাদানগুলা কমন অংশে লিখতে হবে, 3, 4। আর হচ্ছে বাকি বিয়ের উপাদানগুলা, বিয়ের শুধুমাত্র বিয়ের ঘরে লিখতে হবে, 5, 6। রাতু, তুমি কি ভেন চিত্রের সময় ছিলা যখন ভেন চিত্র বলি?
রাতুল? স্যার আচ্ছা, ভেন চিত্র কি জিনিস তুমি যখন পড়াইছি তখন তুমি ছিলা, বা ভেন চিত্র কি আমাকে একটু বলো তো। না স্যার, ভেন আমরা হচ্ছে সেট, না স্যার আমি স্যার ছিলাম না স্যার। আচ্ছা, ভেন চিত্র হলো তোমার, আমরা সেটকে দুই ভাগে প্রকাশ করতে পারি দেখছিলাম না, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো জন ভেন উনি একজন তোমার হচ্ছে এইগুলা নিয়ে গবেষণা করে। তিনি পরবর্তীতে আরেকটা হচ্ছে পদ্ধতি দেন, সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে কিভাবে আমরা সেটগুলোকে প্রকাশ করতে পারি। তো সেইটাকে বলা হচ্ছে ভেন চিত্র। তবে এর ডেফিনেশন তোমার হচ্ছে বই সুন্দরভাবে লেখা আছে, ওটা হচ্ছে ওখান থেকে দেখে নিবা। তো এইটাই এইটাই আমরা এখানে করলাম, যে আমরা হচ্ছে এইটা সেট, এই সেট গুলাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমাদের আর এইটা দেখার দরকার নাই, যখন কোনো উদ্দীপকে এরকম একটা চিত্র দেওয়া থাকবে তখন আমরা বুঝবো যে এখানে কি বোঝাচ্ছে। তো এখানে কি বোঝাচ্ছে যে এ সেটের উপাদান 1 2 3 4 এবং বি সেটের উপাদান 3 4 5 6। আর যেহেতু এ সেট এবং বি সেটের কমন উপাদান 3 4, এই কারণে এই দুইটা বৃত্তকে একে অপরকে ছেদ করছে, ছেদ করে ওই মাঝখানের অংশে আমরা 3 4 লিখছি। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে জি পরবর্তী স্যার। টপিক, যে সেট, সেট কাকে বলে, সেট সেট কাকে বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। তো এই একই উদাহরণ এখানে তোমার হচ্ছে কার্যকর। তাহলে সেট সেটের অংশগুলা কোনটা আমাকে একটু বলো তো, সেট সেট কোনটা হবে? 3 আর 3 আর 4, হ্যাঁ। কারণ এই দুইটাই হচ্ছে একে অপরকে তোমার ছেদ করছে, বা কমন অংশ, সাধারণ উপাদান। ঠিক আছে। তো এইটাকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে আগে পড়ছিলাম কি, ইউ এরকম পড়ছিলাম। এবার হচ্ছে এই চিহ্নটা উল্টায় যাবে, এবার হবে এ, এই উল্টা চিহ্ন তারপর বি, এটাকে পড়া হয় ইন্টারসেকশন। ঠিক, ইন্টারসেকশন মানে কি, একে অপরকে ছেদ করছে। তো এইটা হচ্ছে এই সেটার চিহ্ন। তো এই চিহ্নটাকে তখন আমরা, এই এই সেটটাকে আমরা প্রকাশ করতে পারি 3 4 এরকম। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা দেখব নিঃশেষ সেট। নিঃশেষ ও, নিঃশেষ সেট। তো এইটা যদি সেট সেট হয় তাহলে নিঃশেষ সেট কি হবে, যেটা স্যার দুইটা সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে। না থাকে, হ্যাঁ, তার মানে এরা একে অপরকে কোনো ছেদ করবে না। তাহলে দুইটা বৃত্ত কি হবে, দুইটা বৃত্ত একে অপরকে ছেদ করবে না। এর ফার্স্টে তোমাকে যেটা উদাহরণটা দেখাচ্ছিলাম, দুইটা বৃত্ত আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, এটা এ, এটা বি। ধরো এই সেটের মধ্যে 3 4 নাই, শুধুমাত্র এ সেটের উপাদান হচ্ছে 1 2, এবং বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। তাহলে নিঃশেষ সেট কি হবে, নিঃশেষ সেট কি হবে বলতে পারবা? স্যার সবগুলোই 1 2 3 4 5 6।
নিঃশেষ সেট মানে কি? সাধারণ উপাদান নাই। তো সাধারণ উপাদান না থাকলে কি হয়? সব এই যে স্যার ফাঁকা 11 সেট। 12 হবে স্যার। 11 12 কই পাইলা? শূন্য। এইটা তোমার 1 2। হ্যাঁ, শূন্য মানে ফাঁকা সেট হবে। এটার মধ্যে তো কোনো কমন উপাদানই নাই। সংজ্ঞা তো সেটাই যে হচ্ছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান যদি না থাকে, 2 বা ততোধিক সেটের যদি সাধারণ উপাদান না থাকে তবে তাকে নিঃশেষ সেট বলে। এটা বুঝছো এবার? যে ইন্টারসেকশনে সেট সেটে কি হবে, ইন্টারসেকশনে একটা মান থাকবে, আর নিচের সেটে কি হবে, ইন্টারসেকশনে কোনো মান থাকবে না। এটা হচ্ছে ফাঁকা সেট। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি Yes, sir. Sure. SW দিয়ে দিতেছি, ক্লাসের সময় প্রায় শেষ। ইউ ইউ হচ্ছে একটা সেট, সেটা হচ্ছে 1 3 5 7 9। এটা সম্ভবত তোমাদের কোন একটা কাজ। ইকুয়ালস টু 1 5 9 এবং এফ ইকুয়ালস টু 3 7 11। তাহলে এই সেটটা কি সেট বলো তো? এর ওপর ছোট করে সি লিখলে এটা কি কি সেট বলে? বলো, স্যার একটু আগে পূরক দেখাইলাম। সেট। পূরক সেট, পূরক। পূরক সেট, হ্যাঁ। তাহলে তার উপরে একটা যে দাগ দিলেও তো পূরক সেট হয়। হ্যাঁ, দাগ দিলে পূরক সেট হয়। তাহলে এবার এটাকে কি বলে বলো? এটাকে কি বলে? এটাকে বলে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেটের ইউনিয়ন। তার মানে ই সেটের পূরক সেট এবং এফ সেটের যে পূরক সেট, এই দুইটা সেট মিলে একটা সেট গঠন হবে, সেটাকে তো ইউনিয়ন বলে, তাই না? ইউনিয়ন মানে কি? ইউনিটি, একসাথে। একইভাবে ই সেটের পূরক সেট আর এফ সেটের পূরক সেটের ইন্টারসেকশন, যে কোনো সাধারণ উপাদান আছে কিনা। এখানে সবগুলো উপাদান মিলে একটা সেট গঠন করতে হবে, আর এখানে শুধুমাত্র সাধারণ উপাদান নিয়ে। তোমরা যদি সংজ্ঞা দেখো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। তো এইটা ছিল তোমাদের একটা হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক থাকবে এবার হচ্ছে বই থেকে, বইয়ের অনুশীলনীর অনুশীলনী 3 4। আগে করছিলাম 1 2, এবার করবা 3 4 5। বুঝতে পারছো? আর এই 1 2ও কি হোমওয়ার্ক? এই যে এই 1 2? না না, কোন 1 2? হ্যাঁ, এইটা তো হোমওয়ার্ক, এইটা আলাদা, আর এইটা হচ্ছে তোমার বই থেকে আলাদা। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে কোনো হচ্ছে প্রবলেম আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? সময় তো স্যার শেষের পথে। এখানে এই যে এখানে যে এই 1 2টা আছে, এটা কি হচ্ছে প্রমাণ করে দেখাবো? ওই যে আপনি এঁকে দিলেন, যে ওইরকম এঁকে প্রমাণ করে দেখাবো? দেখাইতে পারো, না দেখালেও চলবে, তুমি দেখাইতে পারো যদি পারো, তাহলে তোমার কাছে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে।